নমস্কার। আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো উপেন মান্নার লেখা ডাকিনী ভিলা গল্পের ষষ্ঠ অধ্যায়। জানি ইলার সেই অশরীরী দেহ, জানি ইলা বেঁচে নেই, আছে ওই মাটির গহ্বরে। কফিনের মধ্যে তিলে তিলে পচনের মধ্য দিয়ে গলে গলে মাটির সঙ্গে মিশে যাবে তার দেহ। হয়তো কয়েকটা হাড় থাকবে কবরের তলায়, তবু যেন গত রাতের সম্মোহনী দৃষ্টিকে মনে হচ্ছে জীবন্ত। বড়ই ভয়ানক জীবন্ত সেই দৃষ্টি। একবার দেখলে যেন চোখ ফিরিয়ে নেওয়া যায় না। মানসিক চেতনা হয়ে পড়ে পঙ্গু, নিজের অজ্ঞাতে আত্মসমর্পণ করতে হয়। অদূরেই একটা কোদাল পড়ে রয়েছে দেখতে পেলাম। হাতের কালো খাতাটা মাটিতে রেখে কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করলাম। কেন যে খুঁড়ছি তা জানি না, কিন্তু মনের এক কোণা থেকে নিহত কে যেন উৎসাহিত করে চলেছে কবর খোঁড়ার জন্য। খানিক মাটি তোলবার পরই কফিনটা বেরিয়ে পড়ল। এক হাত দিয়ে কপালের ঘাম মুছে একটু বিশ্রাম করে নিলাম। তারপর কফিনের ঢাকনা খুলতেই চমকে উঠলাম। হ্যাঁ, ঠিক সেই মুখ। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। প্রভাতের আগে ওই ঘরের মধ্যে যেমনটি দেখেছিলাম ঠিক তেমনি ভাবেই লেগে রয়েছে রক্তের দাগ। যুক্তি দিয়ে কোনো ব্যাখ্যাই মনকে নিরস্ত করতে পারল না। কিভাবে এই কফিনের মধ্য থেকে ইলা উঠে এসেছিল গত রাত্রে, আর কেমন করেই বা সে কথা বলেছিল আমার সঙ্গে? মৃত্যুর পরও কি মানুষ কথা বলতে পারে? এত সুন্দর যার মুখের চেহারা দেখলে মনে হবে সদ্য ফোটা একটি গোলাপ যেন। কেমন করে এই নিষ্পাপ রমণীর মুখ রক্তপান করে তৃপ্তি লাভ করতে পারে? হয়তো সবই সম্ভব এই দুনিয়াতে। মানুষের বৃদ্ধির বাইরেও অনেক কিছু আছে যা মানুষের জানা নেই। হরিনারায়ণ বলেছিল এদের মুক্তি দিতে। একমাত্র গয়ায় পিণ্ডদান করলেই এই সব অভিশপ্তরা মুক্তি পাবে, শান্তি পাবে এই সব হতভাগাদের আত্মা। এক দৃষ্টে চেয়েছিলাম ইলার মরদেহর দিকে। মেয়েটি ছিল হরিনারায়ণের বাগদত্তা। বেচারি শান্তি পেল না, ইহজীবনে পারল না সুখ ভোগ করতে। বিধাতার নিষ্করুণ অভিশাপ। অতৃপ্ত আত্মা মেতে উঠেছে তৃপ্তির নেশায়। সে তৃপ্তি ওদের জৈবিক কোনো কামনা বা বাসনা নয়। তাজা তাজা রক্ত ওদের তৃপ্তি। ওরা রক্তের পিপাসায় উন্মত্ত। ভাবতেও কেমন যেন বিশ্রী লাগে, ঘুলিয়ে ওঠে সারা গা। শিরশির করে ওঠে শরীরের শিরা উপশিরা। আতঙ্কের হাত পা বরফ হয়ে আসতে থাকে। রাতের অন্ধকারে যতই ভয় থাক না কেন, দিনের আলোয় সে ভয়টুকু কেটে গিয়েছিল।
আমি কবরখানা ছাড়িয়ে বাড়িটার আশেপাশে একটু দেখে নেবার জন্যে পা বাড়ালাম। বাড়িটি অতি জরাজীর্ণ, চারিদিকের দেওয়ালে চুনবালি খসে পড়েছে। বাড়ির কার্নিশে এদিকে ওদিকে অশ্বত্থ গাছ মাথা চারা দিয়ে উঠেছে। বাড়ির মধ্যেকার চাতাল ছাড়িয়ে গেটের দিকে যেতেই নজরে পড়ল একরাশ কঙ্কাল বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বুঝতে পারলাম এই সব হতভাগ্যের দল ভুল করে এই পথে পা বাড়িয়ে এইসব প্রেতাত্মাদের খোরাক হয়েছে। শুধু যে মানুষের কঙ্কাল পড়েছিল তা নয়, অন্যান্য পশু পাখির কঙ্কালও দেখা গেল ওদের মধ্যে। মনে মনে হরিনারায়ণকে ধন্যবাদ জানালাম, নতুবা এতক্ষণে হয়তো এই সব কঙ্কালের মাঝেই একটি নতুন কঙ্কালের স্থান হয়ে যেত। কথাটা ভাবতেই মনটা ভয়ে কুঁকড়ে উঠল। না, আর বীরত্ব দেখিয়ে কাজ নেই। যত শীঘ্র সম্ভব এই প্রেতপুরী ছেড়ে দূরে চলে যাওয়াই উচিত। তা না হলে রাতের অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওরা জেগে উঠবে। ইলা হয়তো ছুটে আসবে তার সেই রক্ত জল করা চাহনি নিয়ে, চুপ চুপ করে শুষে নেবে আমার দেহের রক্ত, তারপর ছুঁড়ে ফেলে দেবে ওই কঙ্কালের স্তূপের মধ্যে। প্রেতপুরীর জীর্ণ গেটখানা আমার হাতের চাপে ক্যাচ ক্যাচ করে খুলে গেল। আমি বাড়ির বাইরে বেরিয়ে এলাম। হঠাৎ মনে হলো আমি যেন মুক্ত। বাড়ির চৌহদ্দির মধ্যে যতক্ষণ ছিলাম নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল। আমি, ইলা বা অন্য সব মৃত মানুষগুলির প্রভাব ছিল আমার উপর, কিন্তু বাইরে আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম আমার উপর কারুর বা কোনো অদৃশ্য শক্তির প্রভাব নেই। আমি ছুটলাম ভুতুরিয়া স্টেশনটার দিকে। আজ সন্ধ্যের সেই শেষ ট্রেনটি আমাকে ধরতেই হবে, তা না হলে আবার নেমে আসবে রাত্রির অন্ধকার। এই রাজ্যের ওই প্রেতপুরীর প্রেতেরা জেগে উঠবে ভাবতেই মাথাটা ঝিমঝিম করে উঠল। আমি ছুটলাম মাঠের মধ্য দিয়ে। কিছুক্ষণ ছুটবার পর খেয়াল হলো আমি ঠিক ঠিক পথে চলছি তো। স্টেশনটা কোন দিকে তা তো আমার জানা নেই। গত রাত্রে হরিনারায়ণের গরুর গাড়ি করে এসেছিলাম, সে পথ চিনে রাখা তো সম্ভব ছিল না। তাছাড়া যে অকল্পনীয় পরিবেশের মধ্য দিয়ে আমি এই পোড়া বাড়িটায় এসেছি, সেই সময় কোনো সুস্থ মানুষের পক্ষেই অন্য কোনো দিকে নজর দেওয়ার সুযোগ ছিল না। ড্রাগন গরুগুলোর বড় বড় রক্তাভ চক্ষু আর নিঃশ্বাসের সঙ্গে আগুনের ঝলক মনে পড়লে হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম ঘটে। মাঠের উপর দিয়ে ছুটতে ছুটতে চলেছি আর রোমন্থন করছি গত রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা। নিজের অজ্ঞাতসারে একবার পিছন ফিরে তাকালাম ফেলে আসা সেই প্রেতপুরীর দিকে, আর তারপরে মনে পড়ে গেল এই যা কালো খাতাটা ফেলে এসেছি ইলার কবরের পাশে।
দুর্ভাবনায় মনটা খারাপ হয়ে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম। দূরে দেখা যাচ্ছে সেই পোড়ো বাড়িটা, আশেপাশে অসংখ্য ঝোপঝাড়, তার মধ্যে কয়েকটি নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে। দিনের আলোতেও দূর থেকে বাড়িটাকে দেখলে গা ছমছম করে ওঠে। কালো খাতাটা ফেলে রেখে যাওয়াটা কি ঠিক হবে? অনবরত সেই কথাটাই মনের চাপ সৃষ্টি করছিল আমার। অথচ অভিশপ্ত ওই বাড়িটায় পুনরায় ফিরে যেতে মন সায় দিচ্ছিল না। ফিরে যাওয়ার কথা ভাবতেই একটা হিমেল হাওয়া যেন গায়ের উপর আছড়ে পড়ে শরীর মনকে অবসন্ন করে তুলল। না, আমি আর ও পথে পা বাড়াতে রাজি নই। ওরা চিরদিন ওদের রাজ্যে বিচরণ করুক। কারো আত্মা মুক্তি পাবে কি পাবে না সে নিয়ে আমার উতলা হওয়ার কোনো কারণ থাকতে পারে না। ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। বন্ধুকৃত করতে এসে শেষটায় জীবন নিয়ে টানাটানি ভালো নয়। আমি পা বাড়ালাম স্টেশনের দিকে। চলতে চলতে মনে হলো হরিনারায়ণের কথা। সে আমাকে আমন্ত্রণ করে এনেছিল, আর সে সবকিছু ভয়াবহ পরিণতির হাত থেকেও আমাকে রক্ষা করেছে। কেন? আমাকে রক্ষা করার উদ্দেশ্য তার কি ছিল? সে চেয়েছে মুক্তি, সঙ্গে সঙ্গে সে তার সঙ্গীদেরও মুক্তি কামনা করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাকে হরিনারায়ণ নিয়ে এসেছে এবং প্রতি মুহূর্তে আগলে রেখেছে তার রক্তপারী সঙ্গীদের কাছ থেকে। কথাটা ভাবতেই মনে অনেকটা সাহস ফিরে এলো। হরিনারায়ণের আন্তরিক ইচ্ছাকে কার্যে পরিণত করাই আমার উচিত। যদি বিপদের ঝুঁকি কিছুটা নিতেই হয়, ক্ষতি নেই। আমি ফিরলাম সেই ফেলে আসা বাড়িটার দিকে। সূর্যের আলোয় চারিদিক ঝলমলিয়ে উঠেছে। ঝিরঝিরে হাওয়ায় শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে অনেকটা। আমি এসে পৌঁছালাম বাড়িটার সামনে। লোহার গেটটা হাত দিয়ে ঠেলে বাড়ির চৌহদ্দির মধ্যে দিয়ে ঢুকতেই মনটা ছ্যাঁত করে উঠল। মনে হলো আবার যেন হারিয়ে ফেলেছি নিজেকে। সেই চোখ, সেই মুখ ছায়াছবির মতো ভেসে উঠতে লাগলো মানুষ নেত্রে। আমি এগিয়ে গেলাম কবরখানার দিকে। অপরূপ বললে হয়তো রূপের ঠিক বর্ণনা করা হবে না। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রঙের ভাণ্ডার উজাড় করে এক কমনীয় রমণীয় রঙের সমন্বয়ে রাঙিয়ে তোলা হয়েছে ইলাকে। তার সঙ্গে বিশ্বকর্মার নিপুণ হাতে তৈরি হয়েছে দেহসৌষ্ঠব। যেখানে যতটুক প্রয়োজন সেইটুকুই স্থান পেয়েছে ইলার শরীরে। মেঘদূত কাব্যে কালিদাসের তন্বী শ্যামা যেন হার মেনে যায়। ইলাকে দেখলে কালিদাস হয়তো তার কাব্যে এক নতুন সংযোজন ঘটাতো। একথা হলফ করে বলা চলে। আমার সাহস উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। বলেই কিন্তু যখনই রাত্রি ঘনিয়ে আসবে তখন হয়তো আমার আর এই সাহস থাকবে না। মনের ভিতর ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বন্দ্ব। আমি এক পা করে এগোচ্ছি। কালো খাতাটা যে চাই। কালো খাতাটা পড়ে আছে ইলার কবরের পাশেই। খাতাটা হাত দিয়ে